আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে নর্মাল এনএফএ থেকে ডিএফএ করে, যেখানে আমার একটা স্টেট থেকে এক ইনপুটের জন্য একাধিক ট্রানজিশন আছে। আবার এনএফ এর আরেকটা প্রপার্টিজ হচ্ছে যে আমার এমটি স্ট্রিং ট্রানজিশন থাকতে পারে। তো এমটি স্ট্রিং ট্রানজিশন থেকে থাকলে সেটা থেকে কিভাবে আমরা ডিএফএ এ কনভার্ট করব সেটা আমরা দেখিনি, সেটা আজকে দেখব। তো তার আগে আমাদের যে জিনিসটা জানতে হতো সেটা হচ্ছে এপসাইলন ক্লোজার। এপসাইলন ক্লোজার যেটা বলি আমরা, একটা স্টেটের এপসাইলন ক্লোজার বলতে কি বোঝায় সেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তো কোনো একটা স্টেটের আমি একটু রিক্যাপ করে নিই যাতে সবার মনে আসে আবার, যেহেতু অনেকদিন পর পর ক্লাস হচ্ছে। সো এপসাইলন ক্লোজার বলতে কোনো একটা স্টেটের এপসাইলন ক্লোজার বলতে বোঝায় সেই স্টেট, সবার আগে মনে রাখতে হবে সেই স্টেট, এটা কিন্তু ভুল করলে একদম চলবে না। প্রথমে কোনো একটা স্টেটের এপসাইলন ক্লোজার মানে মিনিমাম ওই স্টেট থাকবেই, প্লাস ওই স্টেট থেকে শুধুমাত্র এপসাইলন ইনপুট দিয়ে বা এমটি স্ট্রিং ইনপুট দিয়ে, এপসাইলন মিনস এমটি স্ট্রিং ইনপুট এর দ্বারা যতগুলো স্টেটে যাওয়া যায় সবগুলো স্টেটের সেটকে আমরা বলতেছি ওই স্টেটের এপসাইলন ক্লোজার। আমি আবারও বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনি আমরা। সেটা কোনো একটা স্টেটের এপসাইলন ক্লোজার বলতে বোঝায় ওই স্টেট, এবং ওই স্টেটের সাথে ওই স্টেট থেকে শুধুমাত্র এমটি স্ট্রিং ট্রানজিশন, যেটা আমরা এপসাইলন বা পাওয়ার সাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, অথবা ই লিখে অনেক সময় রিপ্রেজেন্ট করি। তো শুধুমাত্র ওই স্টেট থেকে এপসাইলন বা এমটি স্ট্রিং ইনপুট এর মাধ্যমে যতগুলো স্টেটে যাওয়া সম্ভব সবগুলো স্টেটের কম্বিনেশন সেটকে আমরা বলবো ওই স্টেটের এপসাইলন ক্লোজার। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, অনেকগুলো দেয়া আছে, আমরা আলোচনা করছি। যদি একাধিক স্টেটের এপসাইলন ক্লোজার বের করতে হয় তাহলে আগের যে আমরা কনভার্সন পড়েছিলাম সেখানে যেভাবে আমরা সেটের বের করছি যে যে আমরা একটা একাধিক যদি স্টেট থাকে তাহলে প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা বের করে সেটা আমরা কম্বাইন করে দিয়েছিলাম। সেক্ষেত্রে একই স্টেট যদি ডাবল আসে সেক্ষেত্রে আমরা ডাবল না রেখে একবার লিখতাম। তো এখানেও ঠিক সেম, যেমন এপসাইলন ক্লোজার 1 2 5 তিনটা স্টেটের এপসাইলন ক্লোজার বের করতে বলা হচ্ছে। তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের এপসাইলন ক্লোজার বের করে সেটার সাথে পরেরটার এপসাইলন ক্লোজার অ্যাড করে দিতে হবে। যা ফার্স্টে 1 এর বের করব, 1 থেকে যেহেতু কোনো এমটি স্ট্রিং ট্রানজিশন দিয়ে কোথাও যাওয়া যায় না, এই জন্য শুধুমাত্র 1 থাকলো। আবার 2 এর জন্য কোনো জায়গায় যাওয়া যায় না 2 ছাড়া, সো 2 থাকলো। 5 এর জন্য 5 ছাড়া আর কোথাও যাওয়া যায় না, 5 তো থাকবেই, কারণ এগুলো আমি তো বলছি ওই স্টেট এবং ওই স্টেট থেকে যতগুলো জায়গায় যাওয়া যায়। যেমন 4 এর কথা চিন্তা করি আমরা, 4 এর এপসাইলন ক্লোজার যে 4 তো অবশ্যই থাকবে, এর সাথে 4 থেকে আমরা দেখতে পাচ্ছি এমটি স্ট্রিং ট্রানজিশন দিয়ে 1 এ যাওয়া যায়, তার মানে 1 এবং 4 এই দুইটা হচ্ছে আমার সেট। যেমন 3 এর কথা চিন্তা করি, 3 এর ক্ষেত্রে বলা হয়েছিল 3 এর এপসাইলন ক্লোজার বলতে কি বোঝায়, 3 এর এপসাইলন ক্লোজার বলতে বোঝায় যে 3 এবং 3 থেকে এপসাইলন ইন ট্রানজিশন দিয়ে যতগুলো স্টেটে যাওয়া যায়। 3 তো থাকলোই আমার, 3 থেকে এপসাইলন ট্রানজিশন দিয়ে আমরা যেতে পারছি কোথায়, 3 থেকে 4, 4 থেকে 1। তার মানে এই তিনটা স্টেটে আমরা যেতে পারছি শুধুমাত্র এমটি স্ট্রিং ট্রানজিশন দিয়ে, কোনো এমটি স্ট্রিং মানে কোনো ভ্যালিড ইনপুট ছাড়া। এজন্য 1 3 4। সো এপসাইলন ক্লোজার বের করার এই তে আর কারো কি কোনো কোশ্চেন আছে বা সমস্যা আছে? থাকার কথা না, তারপরও জিজ্ঞেস করতেছি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। নাই, গুড। আচ্ছা, এবার আমরা চলে যাই ডিরেক্ট। যেমন একটা গ্রাফ দেয়া আছে, একটা এনএফএ দেয়া আছে, আমরা দেখেই বুঝতে পারতেছি কারণ এখানে এপসাইলন ট্রানজিশন দেয়া আছে। সো এই এপসাইলন ট্রানজিশন এই এনএফএ থেকে আমরা ডিএফএ তে কনভার্ট করব। ডিএফএ তে কনভার্ট করব কিভাবে? ওই সেম প্রসেস, ওই সাবসেট কনস্ট্রাকশন পদ্ধতিতেই আমরা কনভার্ট করব। ওই যে এ দিলে কোথায় যায়, বি দিলে কোথায় যায়, এই আমরা সাবসেট কনস্ট্রাকশনে যেভাবে টেবিলে লিখতাম সেটাই করব, সেম কাজ, কোনো নতুন কিছু না, খালি নতুন একটা খালি জিনিস অ্যাড হবে যে ওই এ দিলে কই যায় বা বি দিলে কোথায় কোথায় যায়। এই কাজটা করার আগে আমাদের ওই স্টেটগুলোর এপসাইলন ক্লোজারটা বের করতে হবে, এবং ওই এ দিলে কোথায় যায় সেটা বের করার পরে ওইটারও আবার এপসাইলন ক্লোজারটা বের করতে হবে। সো ফার্স্টে আমার দেখি, প্রথমে আমরা ওখানে যেমন শুরু করেছিলাম কি, আমরা স্টার্ট স্টেট যেটা দেয়া থাকবে সেটার এপসাইলন ক্লোজার দিয়ে আমরা শুরু করব। এখানে যেমন স্টার্ট স্টেট দেয়া আছে 0, কারণ 0 এর আগে আমার অ্যারো সাইনটা দেয়া আছে। এখানে যদি 1 এর আগে অ্যারো সাইন দেয়া থাকতো তাহলে 1 থেকে শুরু করতাম।
যদি 3 এর আগে সাইন দেওয়া থাকতো অ্যারো সাইনটা 3 থেকে শুরু করতাম। তো 0 এর এপসাইলন ক্লোজার ফার্স্টে আমাকে বের করতে হবে। 0 এর এপসাইলন ক্লোজার কি কি হবে? 0 থেকে কোথায় কোথায় যাওয়া যায়? 0 1 2 0 আর 1 4 দেন এই যে 7 7 এই যে নিচে যে এপসাইলন বা উপরে যে এপসাইলনটা দেখা যাচ্ছে এটা আসলে ওই যে 0 থেকে 7 এর এই যে লাইনটা আছে এই লাইনের আর কি। আমি এটা ওপেন করি। এই যে এই এপসাইলন ক্লোজারটা আসলে এখানে এখানে এপসাইলন ক্লোজার, ঠিক সেম ভাবে এখানেও এপসাইলন ক্লোজার। এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এখন আমরা বলো তাহলে 0 এর এপসাইলন ক্লোজার 0 1 2 4 7 এটা কি এটুক বুঝতে এটা বুঝতে কোনো সমস্যা আছে কারো? কিভাবে 0 1 2 4 7 আসলো? 2 আর 4 এ তো 1 থেকে গেল ডিরেকশন। 2 আর হ্যাঁ 2 আর 4 এ তো 1 2 থেকে, আর 4 এ তো স্যার 1 থেকে ডিরেকশন গেছে। হ্যাঁ তো 2 আর 4 1 থেকে যাক, কিন্তু 0 থেকে তো তুমি 2 তে এপসাইলন দিয়ে যাচ্ছ, এর মাঝখানে কি কোনো ভ্যালিড ইনপুট আছে? বলা হয়েছে কি যে ওই স্টেট না। থেকে এমটি স্ট্রিং দিয়ে যতগুলো স্টেটে যাওয়া যায়, কি বলতেছে? ওই স্টেট থেকে এমটি জি স্ট্রিং স্যার। দিয়ে যত দূর পর্যন্ত তুমি যেতে পারবা। 0 1 2 4 7 এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? কিভাবে আসলো এটা? নাই। তাহলে প্রথমে আমাকে কাজটা কি, ফার্স্ট কাজ হচ্ছে আমার ফার্স্ট যে স্টার্ট স্টেট বা ইনিশিয়াল স্টেট যেটা দেয়া থাকবে ফিগারে সেটার এপসাইলন ক্লোজারটা বের করতে হবে। ভালো কথা, বের করলাম। বের করার পরে এই যে আমরা যে একটা সেট পেলাম, ওই যে সাবসেট কনস্ট্রাকশন মতো সেট পেলাম, এই সেটটাই হচ্ছে আমার একটা স্টেট। ওখানে যেমন একাধিকগুলো স্টেট মিলে আমরা একটা স্টেট আমরা ধরছিলাম, এখানেও ঠিক সেম। তখন এটাকে আমরা ধরলাম কি এ। তাহলে এই আমি পেলাম প্রথম স্টেট, আমার এটার যে ডিএফ এতে আমি কনভার্ট করব, সেই ডিএফ এর প্রথম স্টেটটা হচ্ছে 0 1 2 4 7 মিলে যে কম্বিনেশনটা, সেটাই হচ্ছে আমার ডিএফ এর ফার্স্ট স্টেট। এরপরে সেকেন্ড পেজে যাই আমরা। তো প্রথম স্টেট পেয়ে গেছি আমাদের, সমস্যা হয়নি। এরপর আমাদের সেকেন্ড পেজ। আচ্ছা, সেকেন্ড পেজে কি ঠিক সেম ভাবে এখন সেকেন্ড কাজ হচ্ছে, এখন ওই যে আমরা যেটা বললাম একটা স্টেট পেলে সেটা কি করছিলাম আমরা আগে, কে বলতে পারবে? একটা নতুন স্টেট পাইলে আমরা কি করতাম? নতুন স্টেট পেলে কি করতাম আমরা? আগে যে আমরা কনভার্ট করছিলাম এনএফএ থেকে ডিএফএ তে, সেখানে একটা নতুন স্টেট পেলে কি করতাম? কারো মনে নাই? একজনেরও মনে নাই? যে নতুন একটা স্টেট যখন আমরা আসতো টেবিলে, ওই স্টেটে তখন পরে ওই স্টেটটা নিয়ে কি কাজ করতাম আমরা? ওই স্টেটের ট্রানজিশন বের করতাম না? জি স্যার, ওটা নিয়ে আবার ওটা থেকে কোন কোন ট্রানজেকশন হবে সেটা হ্যাঁ, বের করতাম। এটা বলতে এতক্ষণ লাগতেছে কেন? এতগুলা মানুষ একজনেরও বলতে পারতেছো না, এটা তো খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক। এত পড়ানোর পরও যদি তোমরা রেসপন্স করতে না করো, খালি ক্লাসে আসলা শুনলা, তা এটারই তো আর পড়াশোনা না। আমরা তো চাই যে তোমরা রেসপন্স করো, কারণ তুমি যদি রেসপন্স না করো তার মানে বুঝতে হবে যে আমি এত কষ্ট করে পড়াচ্ছি, তুমি কিছু হয় বুঝতেছো না। আর বুঝলেও গুরুত্ব মনে করতে মানে মনে রাখার কোনো গুরুত্ব নাই। ঠিক আছে, তো তোমার কাছে যদি আমি এরকম রেসপন্স পাই, তখন আমারও কিন্তু বিহেভিয়ার তোমার মতোই রেসপন্সিবল হয়ে যাবে। কিন্তু ধর এরা তো এমনি, আমি এত কষ্ট করে পড়ে লাভ কি? এত পড়েও না, ইয়ে করে না, বলতেও পারে না, তা আমি ওদের এত টাইম ওয়েস্ট করে এমনি নর্মালি পড়াই যায়, বুঝলে বুঝলো, না বুঝলে নেই। সো ইট ইজ দ্য ফ্যাক্ট। এটা কোনো টিচার তোমাকে বলবে না যে আমি সব বলি, আমি সব শেয়ার করি আমার স্টুডেন্টদের সাথে, মনে মনে এটাই ভাববে যে ধর, তখন সে মনে করবে যে আমি এত কষ্ট করে পড়াই, এরা তো তাও আমার রেসপন্স করতে পারে না, বলতে পারে না, বা বুঝে হয়। এক হচ্ছে তুমি না বুঝতে পারো, সেটা আলাদা বিষয়, যে স্যার আমি তো বুঝি নেই, বলবো কি। আরেকটা হচ্ছে না, তুমি বুঝছো ঠিক আছে, কিন্তু মনে রাখার মানে মনে রাখার প্রয়োজন মনে করো না, 7 দিনের জিনিসটা একবার দেখো, ঠিক আছে? তো তখন কিন্তু
টিচার তোমাদের সম্পর্কে ব্যাচ সম্পর্কে একটা নেগেটিভ মানে ফিডব্যাক দিবে। এবং আমি জানি তোমাদের ব্যাচ সম্পর্কে, আমি কিন্তু কোনো একটা ব্যাচে ক্লাস নিলে আমি কিন্তু তার ফিডব্যাক আগে নিয়ে আসি। তোমাদের ব্যাচ সম্পর্কে আমি একদিকে যেমন পজিটিভ ফিডব্যাক পাইছি, অন্যদিকে কিন্তু আমি নেগেটিভ ফিডব্যাকও পাইছি অনেক টিচারের কাছ থেকে, যে তোমরা সবাই ক্লাস করো, ক্লাসে উপস্থিত থাকো, কোঅপারেটিভ, কিন্তু তোমাদের আমি যতদূর জানি তোমাদের রেজাল্ট মানে খুব একটা ভালো না, মানে গড় পড়তে আমি এভারেজ রেজাল্টের কথা বলতেছি। আর তোমরা পড়াশোনায় একটু মানে গাফিলতি করো, এটা কি সত্য? হুম, কথা সত্য নাকি সজীব? স্যার এটা সম্পূর্ণ সত্য মনে হচ্ছে না, অনেকেই তো ভালো রেজাল্ট করে আমাদের ব্যাচের। রেজাল্ট আমি ভালো স্যার আমাদের। আমি এক দুজনের কথা বলতেছি না, আমি যে এভারেজ রেজাল্ট, ব্যাচের এভারেজ রেজাল্ট কেমন? কারণ কি একটা ব্যাচে আমার এমন হতে পারে 3.98 একজন পাইলো, ওই ব্যাচে 10 জন ফেল, এটা ওই ব্যাচকে আমি ভালো বলবো না। আমাদের স্যার কিন্তু সেরকম ফেল করে না অতটা। আরে ফেলের কথা বলতেছি না আমি, ফেল তো আমি এটা নর্মাল সেন্সে বললাম, আমি বললাম যে এভারেজ রেজাল্ট কি 3.25 বা এর কাছাকাছি। একটা ব্যাচে যদি এভারেজ রেজাল্ট 3.25 এর কাছাকাছি হয়, তাহলে আমি সেই ব্যাচটাকে বলবো যে গুড। তোমাদের ব্যাচের রেজাল্ট কি 3.25 এর কাছাকাছি? যদিও আমি রেজাল্ট দেখি নাই, কিন্তু আমি আমি মানে এরকম দু একজন আমাকে বলছে যে স্যার ওই ব্যাচটা অনেক ভালো, এমনিতে খুব ভালো ভালো ছেলে পেলে, ক্লাস টাস রেগুলার করে, কিন্তু কেন জানি পরীক্ষায় ওরা সবাই খুব একটা মানে ভালো রেসপন্স করে না। স্যার এভারেজ কাছাকাছি হবে, 3.25 এর নিচে হবে না। আচ্ছা যাই হোক, সো আমি এগুলো শুনি এই কারণে, কারণ আমি আমার প্রিপারেশন একটা দরকার আছে, কারণ আমি ধরে নেই যে স্যার আমি আমাদের ব্যাচের ভালোই ছিল, হয়তো স্যারদের কাছে একটু হতে পারে, কারণ গত লাস্ট সেমিস্টারে প্রথম যে অনলাইনে যে সেমিস্টারে ক্লাস পরীক্ষা হলো, ওইখানে একটু সমস্যা হয়েছিল আমাদের রেজাল্ট নিয়ে। আচ্ছা হতে পারে, এই যাই হোক। জন্য হয়তো কয়েকজন স্যারের কাছে আমরা হতে পারি, কমপ্লেন করা হয়েছিল। আচ্ছা যাই হোক, একটা আজান পড়তেছে, আমরা একটু হোল্ড করি, হ্যাঁ। সব বললাম কারণ আমি তোমাদেরকে সেভাবে আমি পড়ানোর চেষ্টা করব। যদি আমি মনে করি যে তোমাদের রেজাল্ট ভালো বা মানে তোমাদের রেজাল্ট মানে এটা বরাবরই ভালো, তাহলে আমি তোমাদের জন্য এফোর্ট বেশি দেবো, যাতে তোমাদের সেই ভালো রেজাল্টটা তোমরা আরো বেশি করে ধরে রাখো। আর যদি খারাপও হয়, তাহলে আমি আরো বেশি এফোর্ট দেবো, কারণ তোমাদের রেজাল্ট যদি খারাপ থাকে আগে, তাহলে আমার অ্যাজ এ শিক্ষক টিচার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তোমাদের রেজাল্টটা কিভাবে আপগ্রেড করা যায়। ঠিক আছে, তো সেই হিসেবে আমি প্রিপারেশন নেব, কারণ আমি ব্যাচ হিসেবে প্রিপারেশন নিয়ে আমার স্লাইডগুলো বা পড়ানোর ধরন আমি এক এক ব্যাচ এক এক ভাবে পড়াই। ঠিক আছে, তার ডিপেন্ড করে তার প্রিপারেশনের উপর। ঠিক আছে, তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে আমরা করছিলাম নতুন একটা স্টেট পেলে আমরা তার ট্রানজিশনটা দেখাইতাম। ঠিক আছে, তো ট্রানজিশনটা যখন দেখাইতাম, তো ওই ট্রানজিশনটা এখানেও আমরা সেম কাজ, খালি আমরা কাজ হচ্ছে যে আমরা সেই ট্রানজিশনটা যখন দেখাবো, তার আগে ওই ফার্স্ট ইনিশিয়াল স্টেটের এপসিলন ক্লোজারটা বের করে নেব, আর ট্রানজিশনটা দেখানোর পরে তার আমরা এপসিলন ক্লোজারটা বের করব। এখন লেখা আছে সেকেন্ড উই ক্যালকুলেট এপসিলন ক্লোজার অফ মুভ এ এ, এ মানে হচ্ছে যে স্টেটটা আমরা পেলাম, আর এপসিলন ক্লোজার অফ মুভ এ বি মানে আমরা এর জন্য ট্রানজিশন বের করব, বি এর জন্য ট্রানজিশন বের করব, বের করে সেটার আবার এপসিলন ক্লোজার বের করব। এখন এই ফিগারটা দেখে আমাকে বলবা যে এখানে আমার 01247 হচ্ছে এ, এখানে এ এই স্টেটগুলো থেকে শুধুমাত্র এ এর জন্য যদি আমি চিন্তা করি, এর জন্য আমি ট্রানজিশন কি কি পাবো, কোন কোন স্টেট পাবো? স্যার 012 কি স্যার? 012, হ্যাঁ আমি বলছি এর জন্য ট্রানজিশন করে পাবো। আবার বলো ভালো করে বলো। স্যার কোশ্চেনটা আরেকবার বলেন প্লিজ। বললাম যে 01247 এই যে স্টেট গুলো আছে, এইগুলা থেকে এই স্টেট গুলা থেকে এই ইনপুটের জন্য আমার কোন কোন স্টেটে ট্রানজিশন আছে।
3 তে স্যার আর 8 এ 3 তে আর 8 3 তে এবং 8 এ সবাই কি একমত? জি স্যার 3 তে এটাই। সবাই কি একমত? 3 তে জি স্যার 3 আর 8 এসে তাহলে দেখো এই যে 3 আর 8, সো এখন কাজ হচ্ছে 3 আর 8 এর এপসিলন ক্লোজার বের করা। সো ফার্স্টে 3 বের করব, তারপর 8 এর। এখন 3 এর এপসিলন ক্লোজার কি কি হবে? 6 7 6 7 আর 1 হবে স্যার। 3 আর 8, এবার 8 8 3 6 7 আর 1 ও স্যার 1 এর এটা কি আসলে এপসাইলন দেওয়া আছে কিনা হ্যাঁ 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 3 6 7 8 আর 1। স্যার? স্যার 1 হলে তো 4 হওয়ার কথা। 1 দিলে হ্যাঁ 4 ও হবে স্যার তাহলে। 4 হইলো। 4 5 5 5 এ যাবে না, 5 এ বি আছে, 5 হবে না। 4 পর্যন্ত যায় স্যার। হ্যাঁ আর 8 এর 8 এর স্যার শুধু 8। গুড। তাহলে কি যদি সাজায় আমরা কি আসবে? 1 2 3 4 6 7 8, তাই তো নাকি? 1 2 সাজায় বলি 1 2 3 4 6 7 8। জি স্যার। জি স্যার 1 2 3 4 6 7 আসবে 3 এর জন্য, আর 8 এর জন্য শুধুমাত্র 8। এইটা তার মানে এই যে একটা পাইলাম আমরা কম্বিনেশন, এটা আমার কি, এটা একটা নতুন স্টেট, এটা আমরা পেলাম। তার মানে এই স্টেট থেকে এ ইনপুটের জন্য আমার 1 2 3 4 6 7 8 একটা নতুন আরেকটা স্টেট পেলাম, যেটার নাম দিলাম আমি বি। ঠিক সেম ভাবে এবার বি এর জন্য আমরা দেখব। তাহলে এ থেকে বি এর জন্য, এ মানে 0 1 2 4 7, এখান থেকে বি দিলে কোথায় যায়? স্যার 5 এ যায়, স্যার 9 এ শুধু 5 এ যায় স্যার। শুধু 5 এ যাবে স্যার, আর কোথাও যাচ্ছে না। শুধুমাত্র 5 এ। তাহলে 5 এ যদি আমি এপসিলন ক্লোজার বের করি, তাহলে স্যার 6 7 এ যাবে, 6 7 6 1 7 1 6 তারপরে 7 1 4 4 স্যার 1 4 6 7 2 হবে স্যার। 2 হবে স্যার। স্যার 1 2 4 6 7 1 2 4 6 7 1 2 স্যার 1 4 5 স্যার 1 2 4 6 7 1 2 4 6 7 দেখি তো। 1 2 4 6 7 5 নাই। 5 5 তো হবে স্যার। 5 1 এরটাই তো 2 বের 3 করো। 4 5 5 6 7 5 তো হবে স্যার, ওই স্টেপ 1 2 4 5 6 7, তাই তো? সবাই জি, স্যার। একমত? তাহলে এটাকে জি, স্যার। আরেকটা নতুন কম্বিনেশন পেলাম না? জি স্যার। জি স্যার নতুন একটা স্টেট পেলাম যেটার নাম দিলাম সি। তার মানে এ স্টেট থেকে এ ইনপুটের জন্য যাচ্ছে সে বি তে, এ স্টেট থেকে বি ইনপুটের জন্য যাচ্ছে সে সি তে। এখন দুইটা নতুন স্টেট পেলাম, এখন কি কাজ কি আমাদের? এই নতুন স্টেটটা আবার স্যার দেখতে হবে। আবার ট্রানজিশন বের করতে হবে। বলো তাহলে বি স্টেট আমরা যেটা পাইছি 1 2 3 4 4 6 7 8, ঠিক আছে? এই স্টেট থেকে এ ইনপুটের জন্য কোথায় যায়? ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট, 1 2 3 4 6 7 8, এই স্টেটগুলো এখান থেকে এর জন্য কোথায় ট্রানজিশন হবে? সেম কাজ, আগে ট্রানজিশন বের করব, তার এপসিলন ক্লোজার বের করব, একই কাজ বারবার করতে হবে। তো 3 and 8 এ যায় 3 3 আর 8 8 স্যার। 3 আর 8 হবে। তার মানে 3 আর 8 এর যদি আমি আবার এপসিলন ক্লোজার বের করি, আমার অলরেডি বের করাই আছে না? জি স্যার। জি স্যার। 1 2 3 4, সো এটা আমার আর নতুন করে বের করতে হবে না। তার মানে আমার বি স্টেট থেকে এ ইনপুটের জন্য আবার কোন স্টেটে যাচ্ছে সে? আমরা ওটার জন্য পেলাম কি 1 2 3 4 6 7 8, তার মানে
বি স্টেট থেকে এ ইনপুটের জন্য তাহলে কই যাবে? 38 3 এর এপসিলন ক্লোজার তো বের করলাম আমরা। আবার সি তে যাবে স্যার। সি তে এটা কি এই যে 1 2 3 4 3 আর 8 এর এপসিলন ক্লোজার এটা কি সি? না স্যার না। এটা কি কোন স্টেট ধরছি? 3 8 এর এপসিলন ক্লোজার যেটা বের হইছে ওটা কোন স্টেট ধরছিলাম আমরা? স্যার বি। বি। তার মানে বি থেকে এ ইনপুটের জন্য সে কই যাবে? বি তেই যাবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এবার আবার থেকে বি থেকে বি তে 1 2 3 4 6 7 8 1 2 3 4 6 7 8 এখান থেকে বি এর জন্য ট্রানজিশন কি হবে? 1 2 3 Sir, 4 5 and 9, sir. 5, 9. 5 1 2 3 4 6 7 1 2 কি জানো 1 2 3 4 6 7 8 তাহলে কি হবে 5 আর 5 So 9, 10 ও তো 9 যায়, sir. 10 শুধু 5 9, 5 আর 5 9 9 স্যার। 10 কি 9. হবে? So 10 ও তো হচ্ছে মনে হচ্ছে, sir. 10 কি 10 কোথা থেকে যায়? কোন স্টেট থেকে 10 এ যায়? 9 থেকে যাচ্ছে ট্রেন। 9 থেকে যায় 9 কি এখানে আছে? স্যার শুধু 5 হবে। 1 2 3 4 6 7 8 এখানে কি 9 আছে? না স্যার। তাহলে 5 আর 9 হবে স্যার। 5 and 9 5 হবে, sir, তাহলে 9, sir. 9 কারণ 5 যায় 4 থেকে 4 আছে আমার এখানে আর 9 যায় 8 থেকে 8 আছে আমার এখানে তাহলে 5 আর 9 এবার 5 আর 9 এর এপসিলন ক্লোজার বলো 5 এরটা বলো আগে স্যার 5 এর 5 6 7 5 6 7 5 6 7 1 1 2 2 4 Sir, 1 2 4 5 6 7. 1 2 4 5 6 7. 6 7 7 এটা হলো 5 এর আর 9 এর 9 and 9, sir, শুধু। তাহলে 1 2 4 5 6 7 9 তাই তো জি, sir. জি, sir. তার মানে এটা কি আগে আসছিল কখনো 1 2 4 5 6 7 9 আসছে নাই, sir. আচ্ছা আসুন। তার মানে এটা নতুন একটা স্টেট পেলাম নাম দিলাম 1 2 4 5 6 7 9 যার নাম দিলাম কি ডি জি। ঠিক আছে জি স্যার এবার সি এরটা চিন্তা করো এখন আমি আর বলবো না সি এরটা তোমরা নিজে কোনটা ছিল 5 এর জন্য এপসিলন ক্লোজার Easy, sir. সি তে স্যার সি। সি ভেরি গুড এই তো এই যে সি তার মানে সি থেকে এ দিলে বি তে যাচ্ছে সি থেকে বি দিলে আবার সি তে যাচ্ছে দিতে যাচ্ছে। আচ্ছা এরপরে তাহলে আমার এখন কোনটা বাকি আছে কোন স্টেট আরেকটা স্টেট আছে না ডি পাইছিলাম না স্যার ডি। D বাকি আবার আছে, sir. সেম ভাবে ডি এর জন্য দেখি 1 2 4 5 6 7 9 1 2 4 5 6 7 9 1 2 4 5 6 7 9 এখন এটার জন্য এ তে কি হবে এর জন্য ট্রানজিশন কি হবে 1 2 4 5 6 7 9 1 2 4 5 6 3 আর 8 হবে, sir. 3 আর 8 8, sir. 3 আর 8 এর অলরেডি আমার বের করা আছে কোন স্টেট B তে, sir. ডি তার মানে ডি থেকে এ দিলে কই যাচ্ছে সে ডি তে। B তে যাচ্ছে, sir. ডি তে 3 আর 8 দিলে জি, স্যার। 3 আর B 8 তে যাচ্ছে, sir. বি বি B তে বাংলার যাচ্ছে। বি Sir. বাংলার বি B, sir. কারণ 3 আর 8 এর জন্য যে আমরা পাইছিলাম স্টেটটা সেটা বি স্টেট ছিল সো 3 আর 8 এর এপসিলন ক্লোজার জন্য যে স্টেট পাইছিলাম সেটা আমার বি স্টেট ছিল সো আমার ডি থেকে এ ইনপুট দিলে সে যাচ্ছে বি তে এবার আসি ডি থেকে বি দিলে 1 2 4 5 6 7 9 1 2 4 5 6 7 9 বলো বি এর জন্য কোথায় কোথায় ট্রানজিশন 5 10 5 আর 10, sir. 10 তাহলে 5 আর 10 এর এপসিলন ক্লোজার যদি বের করি 5 এরটা কিন্তু আমার অলরেডি আগে বের করা ছিল আসিল কিনা জি, স্যার, আসছিল। জি স্যার। তো ওটার সাথে খালি 10 এরটা অ্যাড করে দিব 5 এরটাও যে বের করছিলাম এখানে 1 2 4 5 6 7 এর সাথে অ্যাড হবে কি 10 এড হবে, স্যার। খালি 10 অ্যাড হবে তাহলে এটা কি নতুন একটা স্টেট হলো না আগে আসছে কখনো নতুন স্টেট হচ্ছে, স্যার। নতুন একটা স্টেট এসেছে তার মানে নতুন একটা স্টেট পেলাম ই এই যে ই 1 2 4 5 6 7 10 তাহলে ই এর জন্য এখন আবার দেখতে হবে তাহলে
ই এর জন্য আমার ট্রানজিশন যদি দেখি 1 2 4 5 6 7 10, এটার জন্য আমার ট্রানজিশন দেখলে কি আসবে? এর জন্য 1 2 4 5 6 7 10, 1 2 4 5 6 7 10 কি আসবে? 38 স্যার। আবার 38 মানে বি, তাই তো? জি স্যার। তাহলে ই এর জন্য ই স্টেট থেকে এর জন্য ট্রানজিশন আসবে বি। আচ্ছা 1 2 4 5 6 7 10, এটার জন্য এখন বি দেখি, বি এর জন্য কি আসবে? 5 আর 8। 5 আর 8 স্যার। 8, 8 কি বি দিয়ে যায়? স্যার শুধু Sorry, 5 sir. স্যার, বলেছে শুধু 5 শুধু 5? 5 স্যার। শুধু 5 এর জন্য মানে কোন স্টেট? স্যার সি স্যার। সি পাইছিলাম। তাহলে ই থেকে এ দিলে যাচ্ছে কই? বি তে, দিতে আর যাচ্ছে বি দিলে যাচ্ছে কই? সিতে। দেখছো তোমার কিন্তু দেখো লেখা অনেক কিছু, কিন্তু কাজ কি বারবার করতে হচ্ছে? না স্যার। সো কাজ কিন্তু তোমার আগেই বের করা আছে। সো কাজ কিন্তু তোমার আগে, সো এটা দেখে বড় মনে হলেও আসলে করতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ একই জিনিস দেখো বারবার ঘুরে ফিরে আসবে। যারা বুদ্ধিমান তারা বারবার কিন্তু ক্যালকুলেশন করার দরকার নেই, অনেক কিছু আসবে ঘুরে ফিরে একই আসবে, বা আগে বের করা আছে 5 এরটা, আচ্ছা তার সাথে খালি 8 এরটা অ্যাড করে দিতে হবে বা 10 এরটা অ্যাড করে দিতে হবে। সো এগুলো হচ্ছে যারা বুদ্ধিমান, ওরা প্র্যাকটিস করবে বেশি বেশি, তারা হচ্ছে এই জিনিসগুলো করতে পারবে, বুঝতে পারবে। আর যারা প্র্যাকটিস করবে না, এক দুইবার করে করবে, এক আর দুইবার করলেই মনে করবে ঠিক আছে, তারা পরীক্ষা কি করবে? প্রত্যেকবার এভাবে ক্যালকুলেশন করবে। তো প্রত্যেকবার আমার ক্যালকুলেশন করার তো দরকার নাই এপসিলন ক্লোজার বের করার, কারণ আমার কি অনেকগুলো এপসিলন ক্লোজার আমার আগেই বের করাচ্ছে। তো যেমন আমরা আগের দিন যেমন দেখছিলাম, সেখানে আমার কি একটা যেটা আমার যে আগের দিন যে সাবসেট কনস্ট্রাকশন পদ্ধতি দেখছিলাম, সেখানেও কি দেখা গেছে আমার আগেই অনেক কিছু বের করা আছে। সো এখন সেটাই হচ্ছে ঘটনা, যে আমার ওইখানে সাবসেট কনস্ট্রাকশন মেথডে যেমন দেখছিলাম যে আমার আগে অনেক কিছু বের করা ছিল, ওটা দেখে দেখে আমরা খালি বসাই দিছি, আর ওটার সাথে নতুন খালি অ্যাড করে নিছি। এখানেও ঠিক সেম, যে আগে অনেকগুলা বের করা আছে এপসিলন ক্লোজার 380 এর 5 এর, ঠিক আছে, বা তোমার এই যে এখানে কি বলবো, সে এরকম নতুন নতুন যেগুলো আসছে ওই আগেরটার সাথে খালি আমি অ্যাড করে দিছি। সেটাও কিন্তু ওই একই সেম প্রসেস, খালি এক্সেপশনাল হচ্ছে ওই আগেরটায় আমার কোনো এপসিলন ক্লোজার বের করতে হইতো না, এখানে আমার ওই যে এর ট্রানজিশনটা বের করে ওটার সাথে খালি এপসিলন ক্লোজারটা বের করতে হয়। সো আগেরটার এটা একই সেম, খালি এখানে এই জিনিসটা খালি অ্যাড করতে হয়। সো আগেরটার ক্ষেত্রে আমরা টেবিলে লিখতে পারতাম, এটা আমরা টেবিলে না লিখে বা ভেঙে ভেঙে লিখতেছি কেন? কারণ টেবিলে আমার জায়গা হবে না, টেবিলে এই ক্যালকুলেশনটা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। যেমন এরপরে আমরা ওই যে এ বি সি ডি 5টা স্টেট পাইছি, ওটা আমরা এখানে যেমন দেখছিলাম টেবিলটা বানাইছিলাম ডিএফ এর টেবিলটা, ঠিক আছে, তারপর ড্র করছিলাম, এখানে হচ্ছে সেম, ঠিক আছে, যে এরকম 5টা স্টেট পাইছি আমরা, 5টা স্টেটের জন্য আমার এ ইনপুটের জন্য কই কই যাচ্ছে, কোন স্টেট থেকে বি ইনপুটের জন্য কোথায় কোথায় যাচ্ছে, সেই টেবিলটা ট্রানজিশন টেবিলটা আমরা ড্র করলাম, ওটা দেখে দেখে আমরা ডিএফ এর ডায়াগ্রামটা ড্র করে ফেললাম। সো এটা হচ্ছে সেম সাবসেট কনস্ট্রাকশন মেথডই, খালি এক্সট্রা খালি এপসিলন ক্লোজারটা খালি বের করতে হয়, কিন্তু এটা টেবিলে লিখলে অনেক অনেক হিজিবিজি লেগে যাবে, যেহেতু অনেক বড় বড় স্টেট আসে, সেই জন্য তোমার এটা আমরা হাতে ভেঙে ওই টেবিলের কাজটাই ভেঙে ভেঙে করি। সেই এটাকে বুঝতে কারো সমস্যা আছে? না স্যার। সো দেখলে বড় মনে হলেও আসলে কাজ কি কঠিন? কাজ কিন্তু কঠিন না, কিন্তু রিস্কি। রিস্কি কেন? একটু ভুল হলেই সমস্যা। একটা যদি স্টেট তোমার মিস হয়ে যায় 1 2 3 4 6 7 8 এর জায়গায় 8টা বাদ দিয়ে দাও একবার, তাহলে বুঝতে পারতেছো তো কাহিনী কি হবে। পরের স্টেপ গুলো ভুল হয়ে যাবে স্যার। সব ভুল হয়ে যাবে তখন। সব ভুলে যাবে পরে। এই জন্যই বললাম যে এটা করা সহজ, যে জিনিস যত সহজ সেই জিনিসের রিস্ক তত বেশি, ঠিক আছে, যে জিনিস যত সহজ সেই জিনিসের রিস্ক তত বেশি, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো এই জন্য এটা করার সময় যখন আনসার করবা, যদি ফিজিক্যালি পরীক্ষা হইতো তখন ধরো এটা যদি করার সময়
ধরো করার মাঝপথে তোমার পিছন থেকে কেউ ডাক দিচ্ছে, দোস্ত এটা একটু বলে দে তো, তুমি ধরো মাথাটা একবার ঘুরাইছো, তারপরের ইতিহাস কি হবে? ইতিহাসই রয়ে যাবে স্যার। হ্যাঁ, বুঝছো তো, ইতিহাসে কিন্তু থেকে যাবে। যদি ফিজিক্যাল পরীক্ষা হইতো ক্লাসরুমে, আর ধরো এটা করার মাঝখানে তোমার বন্ধু একবার খালি ডাক দিচ্ছে, দোস্ত 3-এর এর নাম্বার আনসারটা কি হবে, আর তুমি তারে ধরো মাথাটা ঘুরে খালি 3-এর এর আনসারটা খালি বলছো, বলার পরে আবার যখন খাতার দিকে তাকাবা তখন কি মনে হবে? তখন কি মনে হবে? সব শেষ। সব শেষ, উল্টা পাল্টা মাথা পাগলা হয়ে যাবে। এজন্য এটা আনসার করার সময় কখনোই মানে একদম একদম কুল ব্রেনে আনসার করতে হবে, ঠিক আছে? নাইলে কিন্তু একটা স্টেজ যদি মিস হয়ে যায় তোমার বাই চান্স, তো 1 2 4 5 6 7 9 এর জায়গায় যদি 9 বা 6টা মিস হয়ে যায়, তাহলে কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে। সো এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার, যদি আমরা দুই ধরনের এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সন দেখলাম, একটা হচ্ছে দুইটাই সাবসেট কনস্ট্রাকশন মেথড। একটা হচ্ছে দেখলাম আগে বই থেকে যেটা দেখেছিলাম আমরা, একটা হ্যান্ডআউট যেটা দেয়া আছে, সেটা হচ্ছে কি ছিল যে আমার একটা স্টেট থেকে একই ইনপুটের জন্য যদি আমার একাধিক স্টেটে ট্রানজিশন থাকে, তাহলে আমরা কিভাবে করবো? ওখানে খালি আমরা এপসিলন ক্লোজারটা বের করতাম না, নরমালি খালি ট্রানজিশনটা দেখা দিতাম। আর যদি কোনো একটা এনএফএ তে এপসিলন ক্লোজার ট্রানজিশন থাকে বা এপসিলন ইনপুট থাকে, সেক্ষেত্রে আমরা এই প্রসেসে ডিএফএ তে কনভার্ট করতে পারি, ঠিক আছে? সেখানে কাজ সেম, খালি আমার কাজটা এক্সট্রা কাজ হচ্ছে প্রথমে আমাকে স্টার্ট স্টেটের এপসিলন ক্লোজারটা বের করতে হবে, এটা এক্সট্রা কাজ। আর আর সেকেন্ড এক্সট্রা কাজ হচ্ছে প্রতিবার ট্রানজিশন করার পরে ওই ট্রানজিশনের এপসিলন ক্লোজারটা বের করতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার গেল এনএফএ থেকে ডিএফএ এর এক ধরনের কনভার্সন। এটাও সাবস্টেজ দেখো, এটা ছোট গ্রাফ দেখে আমরা ওই সেম কাজই কিন্তু ওই ট্রানজিশন টেবিলের মাধ্যমেই করতে পারছি, ঠিক আছে? এখানে একটা এনএফএ দেয়া আছে ওই এপসিলন ইনপুট হিসেবে। এখন তোমাদের কাজ হচ্ছে সেটা দেখো, চেক করো যেটা ঠিক আছে কিনা। ভাই প্রথমটা কি আসছে বলো? স্যার আমি একটু কালেকশন করে নিই। স্যার প্রথমটা আছে 3545। 3545 কে বললা এটা? স্যার শিপু স্যার। টিপু, আচ্ছা দেখি 3545, ভেরি গুড, হয়েছে প্রথম। এবার 35 এর জন্য আর চলো সজীব, তোমার কি আসছে? সজীব কই? স্যার 545। 545, বাকিদের কি সেম আসছে? 545 আসছে? শিহর? শিপুর কি 545 আসছে? স্যার সরি স্যার, স্যার অন্যটা বলে ফেলছি। স্যার 35 এর জন্য এতে কিছু হবে না স্যার। আচ্ছা, আর বি এর আর জন্য? বি এর জন্য স্যার 45 হবে স্যার। 4 হবে স্যার। 4 স্যার। স্যার আমার স্যার খাতা নাই, জন্য স্যার আমি করতে পারিনি, এমনি বুঝতেছি স্যার। আচ্ছা, 35 এর থেকে এর জন্য নাই, কোনো ট্রানজিশন নাই, তাই তো? হ্যাঁ স্যার। বি এর জন্য খালি 5, তাই বলতেছো? জি স্যার। আচ্ছা দেখি, স্যার বি এর জন্য হবে না স্যার। বি এর জন্য 5 কি হবে আসলে আমি বুঝি না। বি এর জন্য তো 4 আশা করি। স্যার 5 হবে না। 4 স্যার। 5 বললো কে? 4 স্যার শুধু। বি এর জন্য। এ পর্যন্ত ঠিক আছে সবার? জি স্যার। এরপর একটা 4-5 এর জন্য স্যার পরেরটা 5 হবে স্যার। দুইটাই 5 হবে। 5 হবে স্যার, 5 দুইটাই 5 স্যার। এ অফ 5। ভেরি গুড। এরপরে
5 স্যার। 4 এর জন্য কি 5 দুইটাই 5 হবে স্যার। দেখি 5 হবে স্যার। ভেরি গুড 5 এর জন্য 5 এর জন্য ডট ডট। 5 এর জন্য কিছু হবে না স্যার। ডাক মানে বোঝা গেল যে আমরা সবাই বুঝছি আলহামদুলিল্লাহ নাকি? জি স্যার। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এরকম এখান থেকে একটা কোশ্চেন থাকবে, মানে এরকম আর কি একটা গ্রাফ এনএফএ দিয়ে বলা হবে এটাকে ডিএফএ তে কনভার্ট করতে। ঠিক আছে, সো এই স্লাইডটা আমি দিয়ে দিব, তারপর তোমাদেরকে এই টেবিলটা বানায় দেখো, টেবিলের ডিএফএ তে এখানে আঁকতে হবে। এন্ড দেখো এখানে কিন্তু ইনিশিয়াল স্টেট কয়টা? ইনিশিয়াল স্টেট এক দুই স্যার। আচ্ছা 1 2 মানে একটা, তাই তো? 1 মেইনলি একটা আর কি, তাই তো? একটাই হচ্ছে। এখন 1 2 মিলে তো এখানে একটা স্টেট, আর ফাইনাল স্টেট স্যার ফাইনাল একটা। ফাইনাল স্টেট এনএফএ তে কয়টা ছিল? 5, তাই তো? আমি কি বলছিলাম ফাইনাল স্টেট কি হবে, কি হবে? এখানে 3টা। 3টা। কেন 3টা হলো? এই যে সাবসেটের মতো হয়েছে স্যার, এই জন্য মানে ওই স্টেপ গুলোতেও আপনার ফাইনাল স্টেজ যে 5 এগুলো আছে এই জন্য। আচ্ছা আচ্ছা, এই জন্য আমার ফাইনাল স্টেট কিন্তু 3টা। ইনিশিয়াল স্টেট আমার সবসময় মনে রাখবে একটা হয়, কিন্তু ফাইনাল স্টেট আমার একের অধিক হতে পারে। সেটা ডিপেন্ড করবে আমার যে ওই স্টেটটা আর কোথায় কোন কোন স্টেটে আছে। যদি একটা স্টেটে থাকে একটাতেই হবে, যদি একাধিক স্টেটে থাকে তাহলে একাধিকটাতেই হবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। স্যার কোশ্চেনটা কিভাবে হবে? আপনি এখন যেভাবে দিয়েছেন ওইভাবে না? কোশ্চেন তোমার ফিগার দেওয়া থাকবে, এনএফএ দেওয়া থাকবে, বলা হবে এটা ডিএফএ তে কনভার্ট করো। এখন তোমাকে ডিএফএ তে কনভার্ট করে তুমি টেবিল আকারে, এখন এটা ছোট দেখে হয়তো টেবিলের মধ্যে তুমি লিখতে পারছো, কিন্তু যদি বড় থাকে তাহলে তোমাকে ওই যে ওইটা আগেরটা ফার্স্ট যেটা আমরা দেখলাম, যেটা দেখে বুঝলাম, সেখানে সেটার সেরকম থাকলে তুমি টেবিলে আটাইতে পারবে না। তখন তোমাকে এভাবে লিখে 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 করতে হবে প্রত্যেকটা স্টেপ। ঠিক আছে, সো লিখে করে তারপরে ফাইনালি তোমাকে জি, স্যার। ডিএফএ টা ড্র করে দিতে হবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে এই হচ্ছে আমার এনএফএ থেকে ডিএফ এর কনভার্সন। এখানে আরো একটা দেয়া আছে, ওটা রেজাল্টটা দেয়া আছে, তোমরা এটা বাসায় নিজেরা টেবিলটা তৈরি করে নিবা। ঠিক আছে, এরা রেজাল্টটা দেয়া আছে, নিজেরা তৈরি করে নিবা। এখানে কয়েকটা एग्जांपल দেয়া আছে, এই সবগুলো एग्जांपल যদি তুমি প্র্যাকটিস করো তাহলে আলটিমেটলি তুমি বুঝবা যে তোমার কনসেপ্টটা ঠিক আছে কি না, বা তুমি এটা সলভ করতে পারছো কি না। আনসারগুলো দেয়া আছে, সো তুমি আগে আনসার দেখবা না, আগে নিজে সলভ করবা, নিজে সলভ করে তারপরে সেটা দেখে আনসার করবা, মিলাবা। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমাদের কিন্তু মিড টার্মের সিলেবাস। মানে মিড টার্ম পরীক্ষা কবে? 2 তারিখ থেকে স্যার। 2 তারিখ থেকে স্যার। আমার পরীক্ষা 2 তারিখ থেকে স্যার পরীক্ষা। বুধবার তো আবার আমাদের ল্যাব ক্লাস থাকে। না না, বুধবার তো ল্যাব ক্লাস থাকে, তুমি তো মঙ্গলবারে কোশ্চেন দিব, তুমি বুধবার সকালে মধ্যে আনসার দিবা। ল্যাব স্যার ক্লাস স্যার সময়টা একটু বাড়ায় দেন স্যার কোশ্চেনের। 12 ঘন্টা সময় দিব, এর চেয়ে বাড়ানোর তো কিছু নাই। ধর আজকে রাতে 8টার সময় দিলাম, তোমার তো দুইটা কোশ্চেন আনসার করতে তোমার 20 মিনিট লাগার কথা, তোমার সময় বাড়ানোর কি আছে আমি বুঝলাম না। দুইটা প্রশ্ন 5 5 10 মার্ক আনসার করতে তোমার সর্বোচ্চ 20 মিনিট বা 25 মিনিটই ধরলাম, সেখানে সময় বাড়ানো বলতে তুমি নিজে বলো কতটুকু সময় দেওয়া উচিত। যেখানে তোমার ফিজিক্যালি পরীক্ষা হলে সেখানে 25 মিনিট সময় দেওয়া, মানে দেওয়া যায় দুইটা কোশ্চেন, সেখানে তোমার কি কতক্ষণ সময় দেওয়া উচিত তুমি নিজেই বলো। তোমরা, আমি বলবো না, তোমরাই বলো। তোমরা বলো স্যার আমাদের এতক্ষণ সময় দেন, এই 25 মিনিটের জায়গায় আমাদের এতক্ষণ সময় দেন। স্যার যদি কোনো বাহ্যিক প্রবলেম না থাকে তাহলে স্যার সময় লাগবে। ওটা তো এক্সেপশনাল কেস, ওটা তো জেনারেল কেস না। ঠিক আছে, এই যে তোমরা 24 জন ক্লাস করতেছো 1.5 ঘন্টা ধরে, 24 জন 1.5 ঘন্টা ধরে যে ক্লাস অ্যাটেন্ড থাকতে পারো, তাহলে সেটা তো আর
মানে এক্সেপশনাল কেস হয়ে যাবে, যে মানে প্রবলেম হইলো বা মোবাইল চুরি হয়ে গেল বা এই হয়ে গেল সেই হয়ে গেল, ওটা তো আলাদা বিষয়। স্যার ভাইবাটা কবে নেবেন স্যার তাহলে ক্লাস টেস্ট? ভাইবা আমি কবে নেবো সেটা আমি মিডের ভাইবা আর এর ভাইবা একসাথে নিবো আমি। মিডের ক্লাস টেস্টের ভাইবা একসাথে নেবেন স্যার? সিলেবাস তো সেম। তাহলে এখন স্যার খালি পরীক্ষাটা নেবেন ক্লাস টেস্টে, মানে স্যার অ্যানসার সাবমিট করবো খালি? হ্যাঁ, এখন খালি অ্যানসার সাবমিট করবো। আচ্ছা স্যার। কিন্তু এই ভাইবা ওই ক্লাস টেস্টের সময়, মিডের সময় ভাইবাটা এটা আলাদা আলাদা মার্কিং হবে। একসাথে ভাইবা হবে কিন্তু মার্কিং দুইটাতেই ভাগ হয়ে যাবে। ক্লাস টেস্টের জায়গায় ক্লাস টেস্টে ভাইবার মার্কিং বসে যাবে, মিডের জায়গায় মিডের মার্কিং বসে যাবে ভাইবা। বোঝা গেছে সবার? জি স্যার। কারো কোনো তাহলে স্যার জিজ্ঞাসা নিয়ে নিলেই ভালো হয় স্যার, এখন মিডের আগে। নিয়ে নিলে ভালো হয়। জি স্যার। সবাই কি একমত? একমত, তার ভোট হবে। সবাই একমত থাকলে হাত হ্যান্ড রেজ করো যাদের জি স্যার। তাহলে মঙ্গলবার আমাকে মনে করাই দিবা, বুধবারে সকাল মানে মঙ্গলবার রাতে কোশ্চেন দিব, বুধবার সকাল পর্যন্ত সময় থাকবে, ঠিক আছে? সো এর মধ্যে তোমাদেরকে সেটা সাবমিট করতে হবে। এখন তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিছু রুলস গুলা বলে দিচ্ছি আমি। রুলস গুলো আমি আগে বলে দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। সো এখানে একটা কি খাতার ফরম্যাট দেখতে পাচ্ছ? জি স্যার। সো এই ফরম্যাটটা সবাইকে অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে? এখানে সামারের জায়গায় হয়তো ফল হবে, ঠিক আছে? সামারের জায়গায় ফল, ব্যাচ, সেমিস্টার 9, কোর্স নং, নেম, রোল, একদম এই সেম ফরম্যাট লিখে এভাবে মার্জিন দিয়ে সুন্দর করে যেভাবে পরীক্ষা হয় একদম সেভাবে খাতা পরীক্ষা করে লিখে আইদার পিডিএফ এ কনভার্ট করে দিবা, অথবা যদি ইমেজও দাও সেক্ষেত্রে ইমেজটা তোমাকে অবশ্যই ইমেজটা অবশ্যই তোমাকে সিরিয়ালি অ্যাড করে দিতে হবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। এই যে দেখো, এটা 3টা পেজ মিলে সে একটা পিডিএফ কনভার্ট করে দিছে সে। দেখা যাচ্ছে? না স্যার। না স্যার। দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নেই, দেখা যাওয়ার ব্যবস্থা করতেছি। এখন জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, এই যে সো এই যে এটা সে ছবি তুলে পিডিএফ এ কনভার্ট করে একটা ফাইল করে সে সাবমিট করছে পিডিএফ এ। স্ক্যান উইথ ক্যাম স্ক্যানার অ্যাপস দিয়ে তোমার এটা করা যায়, ঠিক আছে? এটা গেল একটা, তুমি পিডিএফ দিয়ে করতে পারো। আচ্ছা, আবার আরেকটা আমি দেখাই। কেউ কখনো কোনো জিপ ফাইল দিবা না, বারবার বলতেছি জিপ ফাইল দিবা না। ইমেজ করতে হবে। আরেকটা ভালো একটা এক্সাম্পল দেখে, এবং অবশ্যই সেটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দিবা। এই যেমন দেখো, এটা খাতাটা দেখা যাচ্ছে? জি স্যার। দেখো কি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একদম যেভাবে পরীক্ষা দেয় আনসার টু দ্য কোশ্চেন নং 1, এবং ফরম্যাটটা উপরে ফরম্যাটটা আমি যেভাবে দিয়ে দিছি সেভাবে দিয়ে সুন্দর করে তোমার রিপ্রেজেন্টেশনের উপর কিন্তু মার্কস হবে। নিচে পেজ নাম্বার দিবে অবশ্যই, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4, এভাবে সুন্দর করে, ঠিক আছে? এবং বেটার হয় প্রতি পেজের উপরে এভাবে রোল নাম্বার লিখে দিবা যাতে মিস না হয়, ঠিক আছে? সো বোঝা গেছে কিভাবে আনসার স্ক্রিপ্ট সাবমিট করতে হবে? জি স্যার, বুঝে গেছি। সো শোনো, আমি বলি যেভাবে বসে সেভাবে দিতে পারো এক একজন, কিন্তু কি একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা জিনিসকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, এটাও একটা মানুষের শিক্ষার অংশ, ঠিক আছে? একটা জিনিস অনেকেই অনেকভাবে দিতে পারে, একই লেখা কিন্তু এক একজন এক একভাবে দিতে পারে, ঠিক আছে? কিন্তু এই যে তুমি বলো তুমি একজন শিক্ষক,
এখন এই খাতাটা ধরো আনসার সব সেম, হুবহু সেম, ধরো আরেকজন লিখছে, ধরো এটা একজন লিখলো এই খাতা, আর আরেকজনেরটা দেখাই, ধরো সেমই আনসার লিখছে সাপোজ, একটু দেখাই, ধরো এটা দেখা যাচ্ছে? স্যার দেখা জি যাচ্ছে স্যার, না। না দেখা স্যার, যাচ্ছে। যাচ্ছে না? না স্যার, না স্যার। এখন জি স্যার দেখা যাচ্ছে। এখন যাচ্ছে। হ্যাঁ দেখো, ধরো দুজন সেম আনসারই লিখছে, একদম সেম আনসার, ধরো ভিতরে লেখা সেম, এখন এই ছেলেটা এইভাবে লিখছে আনসারটা, ঠিক আছে? এখন তুমি বলো, যদি ধরো দুজন সেম, দুজন কি সেম মার্কস পাওয়ার যোগ্য? বা তুমি কি সেম মার্কস দিতা দুজনকে? না স্যার, কেন দিতা না? কারণ কি? হাতের লেখা দেখলে তো ম্যাথ খারাপ হয়ে যাবে স্যার। লেখা দেখলে কি বললা? কারণ কি বললা? লেখা দেখলেই তো মন খারাপ হয়ে যাবে। আচ্ছা, সেটাই আমি আমি এই স্যার জিনিসটা স্যার হ্যাঁ বলো। সালামুর রহমান বলছিলাম স্যার, আমার হাতের লেখাটা স্যার বিশেষটা ভালো না স্যার। না, হাতের লেখা ভালোর ব্যাপার না, এখানে হাতের লেখা ভালো খারাপ না, একটা তোমার হাতের, আমার হাতের লেখা আরো খারাপ, কিন্তু কি পরিষ্কার পরিচ্ছন্নতা অন্য জিনিস, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে হাতের লেখা সম্পর্ক নেই। যেমন এই ছেলেটা যে লিখছে, সেটা দেখেই বোঝাচ্ছে যে ছেলেটা কারোটা দেখে কপি করছে, দেখে দেখে লিখছে, এই জন্য তাড়াহুড়া করে লিখছে, ঠিক আছে? মানে আরেকজনের খাতা থেকে হয়তো কপি করছে, তাড়াহুড়া করে লিখছে, কোনো দরদ নাই, ঠিক আছে? হাতের লেখা খারাপ হোক সেটা সমস্যা না, কিন্তু তার একটা মানুষের একটা দরদ দিয়ে লেখা, আমি একটা পরীক্ষা দিচ্ছি, আমি যতটুকু পারি এটা পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দর করে লেখা উপস্থাপন করার চেষ্টা করি, সেই দরদটা তার মধ্যে নাই, ঠিক আছে? যেমন আর একটা দেখে, হাতের লেখা ভালো খারাপের সাথে কিন্তু এটা সম্পর্ক নাই, হাতের লেখা খারাপ হতেই পারে, সেটা কোনো সমস্যা নেই। যেমন আমি আরেকটা তোমাকে এক্সাম্পল দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে যে এই ছেলেটার হাতের লেখা খারাপ। যেমন দেখাই, ধরো এই যে দেখো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। জি এই কি স্যার, হাতের লেখা ভালো না? কিন্তু হাতের লেখা কিন্তু ওই অনুযায়ী ভালো না, কিন্তু দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সে যে একটু সময় নিয়ে লিখছে, একটু দরদ দিয়ে লিখছে, সেটা তার লেখা দেখলে বোঝা যাচ্ছে। তার হাতের লেখা কিন্তু ভালো না, কিন্তু দেখো খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো হাতের লেখা খারাপ ভালো আমার হেডেক না, আমি দেখবো যে তোমার দরদ দিয়ে লিখছো কিনা, বা একটা এই জিনিসটা গুরুত্ব দিয়ে লিখছো কিনা, যে না এটা একটা পরীক্ষা দিচ্ছে, আমার লেখাটা পরীক্ষার মতো হওয়া উচিত, যে ফাইনাল পরীক্ষা দিলে যেভাবে লিখবো আমি সেরকম হওয়া উচিত, সেইভাবে তুমি তুমি পরীক্ষা দিচ্ছ, নাকি ওই 10 মিনিটে কোনো রকমে আরেকজনের তোর কপিটা দে, তোরটা দেখে দেখে কোনো রকমে, যে মানে বাথরুম ধরছে, বাথরুমে যাইতে হবে, নাহলে বাথরুম মানে আর থাকতে পারা যাচ্ছে না, ওরকম একটা অবস্থা যেরকম আমরা দৌড়াদৌড়ি করি, সেরকম ভাবে তুমি লিখছো, ঠিক আছে? আমি কিন্তু অন্য সব টিচারের মতো না, আমার মনে হয় এতদিনে তোমাদের বুঝে যাওয়ার কথা,